আলাইকুম। স্বাগতম। পলিটিক্যাল পালস বাংলাদেশ সিটিজেন পার্সপেক্টিভের পক্ষ থেকে আয়োজিত একটি সমসাময়িক রাজনৈতিক আলোচনা অনুষ্ঠানে। সাথে আমি আছি রাহনুর আশরাফ মিম, এবং আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব জুলহাস কাজী মামুন, হিউম্যানিটি রেভলিউশন, এবং উপস্থিত আছেন জনাব ইয়াসিন আরাফাত, উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা আজকের পর্বে বাংলাদেশের রাজনীতি, তারপর বাংলাদেশের ভবিষ্যৎ, নাগরিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানটি সরাসরি সিটিজেন পার্সপেক্টিভের প্ল্যাটফর্ম থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হচ্ছে। আশা করছি প্রিয় দর্শকবৃন্দ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের অতিথি জনাব কাজী সাহেবের কাছে, কাজী মামুন সাহেবের কাছে। শুরুতে বলবো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাসূল করিম। আসসালামু আলাইকুম সবাইকে, এবং যারা দেখছেন তাদের সবাইকে সালাম। ভালো আছে? আপনি ভালো আছেন? সবাই ভালো আছেন? জি, ধন্যবাদ। ভালো আছি। আমি আমার প্রথম প্রশ্ন আপনার কাছে করছি। ইনসেন্স বিপ্লবকে নতুন প্রজন্ম অর্থাৎ জেন জির কাছে আপনি ঠিক কিভাবে তুলে ধরতে চান? আহ ধন্যবাদ আমাদের আমাকে এই এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমার যিনি সহ আলোচক ওনাকেও অনেক ধন্যবাদ, এবং আপনাকে এবং যারা অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের সবাইকে আমার সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলোচনার শুরুতেই দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, এবং প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ উৎসর্গিততা এবং সত্য মানবতার জন্য যারা উৎসর্গিত তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং তাজিম জানিয়ে শুরু করছি। সমসাময়িক প্রেক্ষাপটে যখন কথা বলতে হচ্ছে, সমসাময়িক প্রেক্ষাপট যদি রিড করতে হয় তাহলে আমাদের ইয়ং জেনারেশন পালস বুঝতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার প্রশ্নটি খুবই সময় উপযোগী। কারণ তরুণ প্রজন্মের পাল যদি আমরা বুঝতে ব্যর্থ হই তাহলে আমরা ভবিষ্যতের বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীকে সঠিক গাইডলাইন এবং সঠিক দিশা দিতে আমরা ব্যর্থ হব। তো তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের কাছে আমরা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশকে যেভাবে দেখতে চাই, আমরা মানে, তরুণ প্রজন্ম একটা স্পিড কিংবা একটা নতুনত্ব কিংবা তারুণ্যকে ধারণ করে। তারুণ্য মানেই হচ্ছে কি, মানে পুরনো সব বন্দোবস্তাকে একদিকে ঠেলে দিয়ে তারা নতুন উদ্যোগে নতুন ভাবে এগিয়ে যাবে, যেখানে সত্য এবং ন্যায়ের কথা হবে। এখন নতুন প্রজন্মের কাছে আমরা যে জিনিসটা সর্বপ্রথম বলতে চাই, যেহেতু তাদের কাছে তারুণ্যের শক্তি আছে এবং আমাদের ইনসানিয়ত বিপ্লবের আছে অভিজ্ঞতা এবং দিশা, তো তারুণ্যের শক্তিকে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত যে দিশাটা দিচ্ছেন, সেই দিশা নিয়ে তারুণ্য এগিয়ে যাবে। দিশাটা কি? সেটা হচ্ছে তারুণ্যের কাছে আমরা সত্য এবং জ্ঞানের মাধ্যমে এগিয়ে যেতে চাই। তারুণ্যের কাছে আমরা বলতে চাই যে আপনারা সত্য এবং ন্যায়ের ভিত্তিতে কি করবেন, ইনসানিয়ত বিপ্লবকে মূল্যায়ন করবেন। সেটা কি রকম? প্রেক্ষাপট হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। তো রাজনৈতিক প্রেক্ষাপট হতে হলে আমাদের কি করতে হবে? জীবন বুঝতে হবে, তারুণ্যের জীবনের সংজ্ঞা বুঝতে হবে, জীবনের সংজ্ঞায় সত্য মিথ্যা কিভাবে নির্ধারিত হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা দেখছি, ইতিহাস থেকে যা শিক্ষা পেয়েছি, সবটাই আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের নামে কখনো কখনো বা একক আহ, গণতন্ত্রের নামে, এবং গণতন্ত্রের আগে যে স্বৈরাচার ছিল সে স্বৈরাচার মানে স্বৈরাচারের পর আমরা যে গণতন্ত্র দেখেছি বাংলাদেশের ইতিহাসের, সেই গণতন্ত্রের নামও আমরা কি দেখতে পেয়েছি? আমরা স্বৈর রাজনীতি দেখতে পাচ্ছি। নামে হচ্ছে গণতন্ত্র, খোলস গণতন্ত্র, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র মানে কি? স্বৈরতন্ত্র বলতে আমরা এটা বলতে চাচ্ছি, যে আমরা বলতে চাচ্ছি ইনসানিয়ত বিপ্লব বলতে চাচ্ছি একক আধিপত্যের যে রাজনীতি। যেমন শুধু আমরা বিগত ইতিহাস দেখেছি, আমাদের 15 বছরের শাসন দেখেছি, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন দেখেছি, কিংবা তার আগে যত দেখেছি সবগুলোই ছিল কি,
এক মতের এক আদর্শের রাজনীতি। তো আমরা তরুণ সমাজের কাছে আমরা এটাই বলতে চাই যে আপনারা সত্য এবং জ্ঞানের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, কোনটা ন্যায়, একটা আমি আমি রাষ্ট্র রাজনীতি পরিচালনা করব, এটা কি আপনি আপনার কাছে কোনটা ন্যায় মনে হচ্ছে? তরুণ প্রজন্মের কাছে কোনটা ন্যায়? সবাই এই রাষ্ট্রের মালিক সবাই হবে সেটা ন্যায়, নাকি এই রাষ্ট্রের মালিক একক গোষ্ঠী, একটা গোষ্ঠী হবে, কোনটা ন্যায়? স্বাভাবিকভাবে তরুণ প্রজন্ম সত্য এবং ন্যায় বলতে সবার সম্মিলিত অধিকারটাকে স্বীকার করবে। তরুণ প্রজন্ম কখনো কি করতে চাইবে না, তরুণ প্রজন্ম একক আধিপত্যটাকে মেনে নিতে চাইবে না। কারণ সেই জন্যই কিন্তু আমরা দেখেছি ফেসিবাদের উত্থান হয়েছে, সমগ্র ইয়ং জেনারেশন, সারা বাংলাদেশ ইয়ং জেনারেশন জেগে উঠেছিল, এবং একই পাশে আমরা সাধারণ মানুষ, আপামর জনগণ তাদের পাশে ছিলাম। এই জন্য আমরা চাইবো যে রাজনীতির ময়দানটা কি হোক, একক আধিপত্য মুক্ত হোক। একক আধিপত্য মুক্ত বলতে একক গোষ্ঠীবাদী আধিপত্য বা একক ধর্মের নামে আধিপত্য অথবা একক স্বৈর রাজনীতির যে আধিপত্য বর্তমানে প্রচলিত ধারাতে আছে, সেটাকে ভেঙে সত্য এবং মানবতার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, সব মানুষের সবার মানবিক মূল্যবোধের, মানবিক সাম্যের ভিত্তিতে যে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম, মানবতার রাজনীতি, এই ইনসানিয়ত বিপ্লব, এই রাজনীতি এইভাবেই কি হবে, তরুণ প্রজন্মের কাছে উঠে আসবে। তো আমরা এই জন্য আমরা চাচ্ছি তরুণ প্রজন্ম যেন তাদের কাছে কি হোক, সত্যটা উন্মোচিত হোক। তাদের সাথে আমরা যে জিনিসটা বলতে চাই যে আমাদের রাজনৈতিক ময়দান যে কলুষিত, তারা যে কলুষতা, তারা আমরা একটা 24শে আগস্টের মধ্য দিয়ে একটা বিশাল বিপ্লব হয়েছে, কিন্তু আমরা সেই বিপ্লবের ফলটা নিতে পারিনি। কেন নিতে পারিনি? কারণ তরুণ প্রজন্মের কাছে কি ছিল না, সঠিক কোনো দিশা ছিল না। তরুণ প্রজন্মের কাছে যে তারা কি করেছে, এখান থেকে, এই ফেসিবাদ থেকে উত্তরণের জন্য তাদের কাছে যে রাজনৈতিক কোনো দিশাটা ছিল না। তারা সেই জন্য তারা কি হয়েছে, আবার ঘুরে ফিরে সেই একই বৃত্তে কি পুনরাবৃত্তি হচ্ছে। তারা একই একক গোষ্ঠীবাদী অথবা একক মতবাদের একক ধর্মের যে স্বৈর রাজনীতি বা অপরাজনীতি, এই বৃত্তি কি হচ্ছে, বারবার ঘুরপাক খাচ্ছে। এই জন্য আমরা চাই যে তরুণ প্রজন্ম যে তারুণ্যের যে শক্তি, সেটাকে সত্য এবং ন্যায়ের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে রাজনৈতিক ময়দানটা উন্মুক্ত হোক। রাজনৈতিক ময়দানটা তরুণ প্রজন্ম সবার অধিকার স্বাধীনতাকে নিশ্চিতের মধ্য দিয়ে, একক আধিপত্যের বিলুপ্তির মধ্য দিয়ে, এর বিপরীতে সব মানুষের সবার মানবিক মূল্যবোধে, মানবিক সাম্যের ভিত্তিতে যে রাজনীতি, যে মানবতার রাজনীতি, এটা নিয়ে তারা এভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ। আপনি অন্য, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ধন্যবাদ জনাব মামুন সাহেব। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি জনাব ইয়াসিন আরফাত সাহেবের কাছে। প্রথমে বলবো, আপনি কেমন আছেন? জি জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জামাতে ইসলাম বা অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সংজ্ঞায়িত করছে, ঠিক এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জি, সর্বপ্রথম আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর ডিসকাশনের ব্যবস্থা করার জন্য। সেই সাথে আমাদের সাথে যে সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দু আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে প্রশ্ন, সে প্রশ্নের শুরুতে আমি বাংলাদেশ এবং বিশ্বের যেখানে আধিপত্য বিরোধী আন্দোলনে এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, নিজেদেরকে উৎসর্গ করেছেন, সে সমস্ত শহীদ এবং পঙ্গু আহত ভাইদেরকে, বিশেষ করে সর্বশেষ জুলাই একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আমরা একটা বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা পেয়েছি। সেই সমস্ত শহীদ এবং গাজী ভাইদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আলোচনা। তো আমি সর্বপ্রথম যে বিষয়টি আপনি প্রশ্ন করছেন সে যদি যাই, জামাত ইসলামী এবং অন্যান্য যে ইসলামী গুলো, এগুলো রাজনীতিতে ইসলামকে হাতিয়ার হিসাবে এই বিষয়টা আহ, মতাদর্শের এভাবে উপাধি দিচ্ছে যে আমরা এটাকে, ধর্মকে রাজনীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। কিন্তু ভিন্ন বিষয়, ভিন্নভাবে যদি বলি, আমরা এক কথায় বলবো
যে জামাত ইসলামী, আমি একজন জামাত ইসলামীর কর্মী। জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে। এটা হলো যে ফার্স্ট কনসেপ্ট। কারণ হলো আমাদের এই আদর্শটা মানুষ প্রচার এবং প্রসারের মাধ্যমে আমরা অন্যান্য যে মানব রচিত মতবাদ, সে মতবাদকে কাজে লাগিয়ে পুঁজি হিসাবে খাটিয়ে যারা আদর্শকে জলাঞ্জলি দিয়ে মূলত নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের স্বার্থ হাসিল মানুষকে ব্যবহার করতেছে, রাজনৈতিক যে প্ল্যাটফর্ম এটাকে ব্যবহার করতেছে, তাদের যে গতি, তাদের যে গতিবিধি, এটা কিন্তু থাকবে না। কারণে তার মানে অলওয়েজ একটা প্রোপাগান্ডা বা ট্যাগ যেটাকে বলে, সেটা আমরা সবসময় দেখে আসি। যারা একটু সত্য এবং সুন্দরের দিকে থাকতেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতেছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করতেছে, তাদেরকে হঠাৎ করে ট্যাগ দিয়ে দেওয়া হয় যে এ হচ্ছে জামাতের লোক, ও হচ্ছে শিবিরের। যে ছেলেটা নামাজ পড়ে, আল্লাহ করে, ব্যক্তিগত জীবন অনুশাসনকে মানিয়ে চলার চেষ্টা করে, তাকে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে এ হলো যে এ হচ্ছে শিবিরের লোক। তাকে মানে ফিটাতে ফিটাতে হত্যা করে ফেললেও কোনো ধরনের বিচারের প্রয়োজন হবে না। এইরকম একটা আমরা প্রেক্ষাপট, বাংলাদেশ সাক্ষী যে এরকম একটা প্রেক্ষাপট আমরা পার করে এসেছি। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এইরকম অপরাজনীতির আমরা ইতি টানতে চেয়েছি। এরপরেও কিন্তু যারা নব্য ফেসিবাদ হিসাবে আবার জন্য চেষ্টা করতেছে, ফেসিবাদ হিসাবে সেই আবার এখানে আধিপত্য, ইন্ডিয়ান আধিপত্য এবং ইন্ডিয়ান নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে একটা গোষ্ঠী। ইনশাআল্লাহ বিপ্লবের পরবর্তী সময়ে যে একটা জেনারেশন, আমরা যেটাকে জেনজি বলি, তাদের চিন্তা চেতনা, তাদের যে দূরদর্শী এবং দেশের ভালোবাসা এবং সব কিছুকে দিয়ে নিজেকে চ্যালেঞ্জ রেখে এই দেশ এবং জাতি জনপদের জন্য যারা কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, তাদেরকে নিয়েই আমরা এই সমস্ত ট্যাগের রাজনীতি এগুলা বাংলাদেশ থেকে বিতরণ করব এবং সে যাত্রায় আমরা অব্যাহত আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব ইয়াসিন আরাফাত সাহেবকে। আমি চলে যাচ্ছি আবারও আমাদের জনাব মামুন সাহেবের কাছেই। যে আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে রাজনৈতিক মাঠে ইনসানিয়ত বিপ্লবের কৌশল কি? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক কে এবং আরো যারা দেখছেন তাদেরকে আমি প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে প্রথমে রাজনৈতিক ময়দান বুঝতে হবে। মানে আমরা প্রথমেই বলেছি ইনসানিয়ত বিপ্লব কোন আদর্শে কাজ করে, এবং এই ইনসানিয়ত বিপ্লব যদি বুঝতে হয় তাহলে রাজনীতি বুঝতে হবে। রাজনীতি বুঝতে হলে জীবন, রাজনীতি বুঝতে পারলেই ইনসানিয়ত বিপ্লবের ফিলোসফি বোঝা যাবে। তাহলেই আমরা কি করতে পারবো, ইয়ং জেনারেশনের কাছে কিভাবে কাজ করবো সেটা বুঝতে যেতে পারবো। আমাদের, আমরা আসলে কি চাচ্ছি, আমাদের যেমন এখন আমাকে রাজনীতি বুঝতে হলে রাজনীতি জিনিসটা কি, রাজনীতি হচ্ছে অ্যাকচুয়ালি জীবন নীতি। আল্লামা ইমাম হায়াত, ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত সম্মানিত চেয়ারম্যান, এবং আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতির প্রবক্তা। রাজনীতি বলতে যখন বর্তমানে যেটা আছে, আমি আবার রিপিট করছি, রাজনীতি বলতে বাংলাদেশে এখন যেটা আছে সেটা ধর্মের নামে আছে, এটা জাতীয়তাবাদের নামে রাজনীতি আছে, কত সমাজতন্ত্রের নামে রাজনীতি আছে। তো আমরা রাজনীতিটাকে কিভাবে দেখতে চাচ্ছি, আমরা রাজনীতিটাকে দেখতে চাচ্ছি ইয়ং জেনারেশনের যে স্পিড, সেটাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কোন ধর্মের নামে কি করা হচ্ছে, ডাইভার্টেড করা হচ্ছে।